ভারতের নির্বাচন রাত পেরোলে যে দিন সেই দিনই হচ্ছে ভোট গণনা শেষে ফলাফলের দিকে এগুচ্ছে, এবং কে হবে তৃতীয় দফায়, নরেন্দ্র মোদী নাকি অন্য কেউ। এক্সিট পোল সব খবর নিয়ে কথা বলবো আমাদের সাথে প্রণব শাহ, অধ্যাপক গোলাম রহমানের সাথে আরও যুক্ত হচ্ছেন এক টাকার খবরের এডিটর ইন চিফ মনীষা। সকলকে স্বাগত। আমার মনে হয় মনীষার কাছ থেকে শুনি, প্রণব শাহ এবং গোলাম রহমান নিশ্চয়ই যুক্ত থাকবেন আলোচনায়। মনীষা, কেমন দেখছেন ভারতের নির্বাচন এবং বিশ্লেষক তথ্য উপাত্ত কি বলছে? নরেন্দ্র মোদী এবারও একেবারে এক কথা বলা যায় না যে নরেন্দ্র মোদী এবারও কি না। তবে আমি খুব এনজয় করছি 2014, 2019 দুবার ভারতের নির্বাচন কাভার করেছে, কাভার করেছে। এবার ততটা হয়তো না, একদিন ভোটে তিন কাভার করেছে, যেটি জায়গায় যে প্রদেশ ঘুরেছি। আর এখনকার এই ভোটপূর্ব এক্সিট পোলটা দেখছি, আমার কাছে এটা একটা নতুন ফেনোমেনন মনে হচ্ছে। এক্সিট পোল কিন্তু সবসময় হয় ভারতের ভোটের রাজনীতিতে, এক্সিট পোল এক্সেপ্টেড, এবং যারা ক্ষমতায় থাকেন বা বিরোধীতে থাকেন বা যারা এই নির্বাচনে প্রতিযোগিতা করেন, তারা সবাই এক্সিট পোলটাকে একসেপ্ট করেন। কিন্তু এবার এক্সিট পোলটা একটা বিরাট বিরাট একটা জায়গা করে নিল। স্পেসটাও ছিল, বলা যায় যে 1 তারিখে সব শেষ ধাপের নির্বাচনটা হলো, এবং 1 তারিখের বিকেল গড়াতে না গড়াতে, মানে 7:30টার সময় ভোট শেষ, 7টা থেকে শুরু হয়ে গেছে এক্সিট পোলের গন্ডগোল। এবং বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রকমের, আমরা তো গণমাধ্যমের ওই যে পাবলিকের কাছে পৌঁছানোর জন্য কত কিছু চিন্তা করছি, যে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, আমরা ঠিকঠাক করে R&Dটা করছি কিনা, এইটার তথ্য উপাত্তগুলো যে কত মানুষকে স্যাম্পলিং করেছে, এটা আমরা আমাদের সংযোগ। প্রণব শাহ, আমাকে শুনতে পান? শুনতে পাচ্ছি, বল। আসলে এক্সিট পোলের যে বিষয়টি মনীষা বলছিলেন, মানে আমার একটা অভিজ্ঞতা যে এই গত কয়েক বছর পরপর যে এক্সিট পোল, তার একটি উল্টো ফল আমরা দেখেছিলাম 2004। তখন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে এনডিএ জোট ছিলেন তখন ক্ষমতাসীন, তারাই জিতবেন এরকম একটি এক্সিট পোলের ফলাফল ছিল, এবং তারা শাইনিং ইন্ডিয়া বলে ব্যাপক প্রচার করছিলেন তখন ক্ষমতাসীন এনডিএ জোট, এবং আবার তারা সরকারে যাচ্ছেন, এরকম কিন্তু এক্সিট পোল ছিল। কিন্তু যেদিন ফলাফল হলো সেদিন একদমই পুরোটা উল্টে গেল, এবং অনেকদিন পরে কংগ্রেস সেবার জিতে গেল, এবং তখন যে জিতলো তারপরে পরবর্তী দুবার তারা জিতেছে, 10 বছর তারা ক্ষমতায় ছিল। ফলে এক্সিট পোল অনেকটাই কাজে হয়, কিন্তু একবার দুবার যা আপসেট হয়েছিল তার মধ্যে একবার আমার দেখার সুযোগ হয়েছিল। এবারে কিন্তু এক্সিট পোল যাই বলুক না কেন, এখন পর্যন্ত আমরা আরো যে সমস্ত খবরাখবর রাখি তাতে মনে হচ্ছে যে সত্যিকারের অর্থে কিন্তু যে বিজেপি নেতৃত্বে যে এনডিএ জোট তারাই জিতে যাচ্ছে, এবং ইতিমধ্যেই 100 দিনের কর্মসূচি কি হবে তার জন্য কিন্তু নরেন্দ্র মোদী জোটের নেতাদের সাথে অন্য দলের সাথে বৈঠক করে ফেলেছেন। মোটামুটি বিজেপি কিন্তু তাদের বিজয় উৎসব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং আপনি এটাও জানবেন যে এবার 543টা আসনে কিন্তু এনডিএ জোটের থাকলেও 400 বেশি আসন কিন্তু কংগ্রেসের নেতৃত্বে যে আইএনডি মানে ইন্ডিয়া জোট তারা কিন্তু দিতে পারে নাই। ফলে নরেন্দ্র মোদী জিতবে এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি, কিন্তু তাদের যে স্লোগান, প্রথম স্লোগান ছিল 400 পার, 400 পার হবে না এটা বলা যায়। এখন পর্যন্ত যতটুকু আমরা আভাস পাই 400 হয়তো হবে না, কিন্তু গতবার যে 303 আসন ছিল বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের, তার থেকে কিছু হয়তো বাড়তে পারে বা কয়েকটি প্রদেশে এদিক ওদিক হতে পারে। কিন্তু মোটামুটি ভাবে মনে হচ্ছে যে হয়তো নরেন্দ্র মোদীর এই প্রস্তুতিটা ঠিকই থাকবে, উনি হয়তো বিজয় উদযাপন করবেন, এবং যিনি ঘোষণা দিয়েছেন যে তৃতীয়বারের মতন যদি জেতেন তাহলে উনি ইন্ডিয়াকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ করবেন। এবং আপনি জানবেন যদি হয় তাহলে নেহরুর মতন, জওয়াহরলাল নেহরুর মতনই মোদী হবে দ্বিতীয় ব্যক্তি যিনি পরপর 3বার প্রধানমন্ত্রী হওয়ার। অধ্যাপক রহমান, বাংলাদেশ, ভারত, বেশ কিছু দেশে আমরা এই ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। দিন শেষে এটিকে কিভাবে ব্যাখ্যা করা যায়? রাষ্ট্রের জন্য, দেশের জন্য, বৃহত্তম অর্থনীতির দেশ গড়ে তুলবার জন্য এর গুরুত্ব কোথায়? গুরুত্ব তো অবশ্যই আছে, কারণ হচ্ছে যে এক্সিট পোলের হিসাব সবসময় ঠিক হয় না, এটা তো আমরা বিভিন্ন সময় দেখে এসেছি, এবং কোনো সব বলবেন যে ঠিকভাবে বলবেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে এক্সিট পোলের উপর খুব নির্ভর করার কিছু নেই। কখনো কখনো কিছুটা প্রতারণার মতো আমরা উত্তর দেখি, কিন্তু কথা হচ্ছে যে এখন নরেন্দ্র মোদী যে ফিরে আসা, এটা অলমোস্ট অবধারিত মনে হচ্ছে, যা দেখা যাচ্ছে। এখন এইখানে আমাদের উপমহাদেশের বিষয় হচ্ছে যে
আমরা প্রগতিশীল রাজনীতিতে বিশ্বাস করি, প্রগতিশীল অর্থনীতিতে বিশ্বাস করি। সেই অর্থে আমরা ভারতের এই কট্টর রাজনীতির প্রেক্ষাপটেও আমরা কিন্তু ভারত বাংলাদেশের সম্প্রীতি যথেষ্টভাবে অক্ষুণ্ণ ছিল, সম্প্রীতি বজায় ছিল এবং অনেক ধরনের চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য ছিল এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমার বিশ্বাস এবং আমার অভিজ্ঞতা বলে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষ থেকে ভালোভাবেই বিষয়টিকে ট্যাকল করেছেন এবং কাল যদি আবারও যথেষ্ট সাথে ভারতের সাথে সম্পর্ক বজায় রেখেছেন, তাতে করে আমাদের পারস্পরিক সম্প্রীতি বজায় আছে এবং আমরা কোনো বিষয়ই পিছিয়ে পড়েছি ভারতের সাথে কিংবা তুলনামূলকভাবে আমাদের অংশগ্রহণ কম হয়েছে এটা বলার কোনো সুযোগ একেবারে। এবং কাল নিশ্চয়ই আমরা আরো বিস্তারিত কথা বলবার সুযোগ পাবো। মুনিশাকে আবার পেয়েছি, এক লাইনে একটি মন্তব্য মুনিশা, আনমিউট করে। মুনিশা এক লাইনে একটি মন্তব্য। মুনিশা, সময় শেষ করে ফেলেছি। আচ্ছা, না না, এবার খুবই ইন্টারেস্টিং যেটা হলো যে এই এক্সিট পোল নিয়ে তাদের যেসব গোলমাল, একেবারে টিভির স্ক্রিনটা গোলমাল এবং তার ফাঁকে যে সোশ্যাল মিডিয়াতে নানা রকমের মন্তব্য কি আসছে। এই গতকাল পর্যন্ত মানে আজকে দুপুর পর্যন্ত যে মোদি একেবারে 400 পার করে দিচ্ছে, রাতের বেলা এখন ইউটিউবাররা নানান রকমের নতুন নতুন তাদের নানান তথ্য সূত্র এগুলো উদ্ধৃত করে বলছে না এবার তো তার বন্ধনের সরকার চলে আসছে কালকে সকাল থেকে আমাদেরকে দেখার জন্য। তার মানে এই ইউটিউবারদের একটা দারুণ একটা ব্যবসা। জি, আমরাও সেখানে নজর রাখছি এবং খোঁজ খবর রাখছি। অনেক ধন্যবাদ মুনিশা আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রণব শাহ, অধ্যাপক গোলাম রহমান, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আগামীকাল দেখা হবে একই সময়ে। থাকুন ৭১-এ। শুভরাত্রি।